গল্প পাঠের সময় এখন। বিভূতিভূষণের গল্প পড়ব। গল্পের নাম দ্রব্যময়ীর কাশীবাস। গল্প তো পড়ব, গল্প অনেক সময় খুব ছোট হয়, আবার গল্পগুলো অনেক সময় মাঝারি মাপের হয়, আবার গল্পগুলো অনেক সময় বেশ দীর্ঘ হয়। লেখক যে গল্পটিকে যেমনভাবে প্রকাশ করতে চান, প্রকাশ করতে পারেন, যেভাবে কবজা করতে পারেন, তার অভিজ্ঞতার ব্যাপ্তি যতটা, গভীরতা যতটা, সেই অনুযায়ী গল্পগুলোর আকার আকৃতি হয়। কিন্তু একজন অদক্ষ পাঠক হিসাবে আমার কিছু সুবিধা অসুবিধা তো রয়েইছে। বেশি বড় গল্প হলে, ছোট গল্পই আমি ঠিক মতো করে গুছিয়ে ভালো করে সুন্দর করে পড়ে শোনাতে পারি না। বড় গল্প হলে অদক্ষতা আরও বেড়ে যায়। তো আসুন, অদক্ষতা নিয়েই আমরা গল্প পড়ি। বিভূতিভূষণের গল্প দ্রব্যময়ীর কাশীবাস, বড় গল্পটা, তবে শেষ পর্যন্ত শুনলে ভালোই লাগবে। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র 3 ঘর প্রতিবেশী। কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুলি গাছ, তেঁতুল গাছ, বাঁশঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব্য ঠাকুরনের বাড়ি চারধার বনে বনে নিবিড়। সূর্যের আলো কশ্চিনকালে ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বুর, দিনরাত সাঁকো সাঁকো ব্যাঙের একঘেয়ে ডাক, দিনরাতে মশার বিনবিনুনি। দ্রব্য ঠাকুরনের নাতি বললে, ঠাকুমা, সাবু আছে ঘরে, না বাজার থেকে আনবো? দ্রব্য ঠাকুরনের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনালো, কারণ আজ 2 মাস কাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন, পালা জ্বর। ঘড়ির কাঁটার নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। দ্রব্য ঠাকুরন পুরনো কাঁথা লেপ চাপা দিয়ে শুয়ে পড়বেন, উহ আহ করবেন, জ্বরের ধমকে ভুল বকবেন। ও বাড়ির 9 ঠাকুরন এসে জিজ্ঞাসা করবেন জানলার কাছে দাঁড়িয়ে, বলি, ও দিদি, অমন করছো কেন? জল এলো নাকি? আর নবৌ মলেই বাঁচি, নিত্যি জ্বর নিত্যি জ্বর। ওরে, হাত পাটার কি কামড়ানোটা না কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না? এ কি কাণ্ড, হ্যাঁ গা? পরে মিনতির সুরে বলবেন, ও নবৌ, নক্কি দিদি, শীত তো আজ ভাঙলো না, কাঁথা গায়ে দিয়েছি, নেপ গায়ে দিয়েছি, তুমি ওই বাঁশের আলনার পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরবো? হ্যাঁ দিদি, ধরো নবৌ, চেপে ধরো, আমার হয়ে গেল। ভয় কি, অমন করো না। ছি, টেবু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নবৌ। কেন দেখবে না দিদি, সবাই দেখবে। তুমি বেশি বকো না, চুপটি করে শুয়ে থাকো। আমার গরু, গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? জটে গয়লার অরল ক্ষেতের পাশে। আচ্ছা, আমি এনে দেবো এখন গরু। আমারও গরু রয়েছে জটে গোয়ালার জমির কাছেই, তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা 9 ঠাকুরন আবার এসে জানালার ধারে দাঁড়িয়ে বললে, কম্প থেমেছে দিদি? ক্ষীণ কণ্ঠস্বরে লেপ কাঁথার ছেঁড়া স্তূপের মধ্য থেকে জবাব এলো, গরু, আমার গরু তো, কোনো ভয় নেই, সে আমি এনেছি। কম্প থেমেছে? সারা বর্ষা দ্রব্যময়ী এমনই ম্যালেরিয়ায় ভোগেন। তার বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজ নাতি পাকশিতে ইবিআরে, ছোট নাতি ওদিকে যেন কোথায় থাকে। বড় নাতি ছাড়া অন্য 2টি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলে হয়েছে। আর আজ বছর 5-6 আগে নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন 7 ছিল। নাত বউ মনোরমা হুগলি জেলার মেয়ে, সে এখানে এসে নাক সিটকে থাকে। বাড়ি তো ভারী,
মোটে একখানা চালা ঘর, ছাঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়ো লুকিয়ে থাকে। মশার তো ঝাঁক। মা গো, কি কাদা ঘাটের পথে! এখানে কি মানুষ থাকে নাকি? মনোরমার খাওয়ার মতো নাক আরও উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। 7 দিন পরে দ্রব্যময়ীকে নাতির ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তার চোখের জলে বুক ভেসে যায়। নঠাকুরকে বলেন সুদের সুদ। ও যে কি মিষ্টি তা তোমাকে কি বোঝাবো নবৌ। দ্রব্যময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্পলকে চেয়ে আছে, সীমাহীনা বন্ধা বিধবা নঠাকুরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তো ভাবেন দিদির সবই বাড়াবাড়ি। নঠাকুরুন আপনার জন্য নয় কেউ, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশিনী মাত্র। বছরের মধ্যে গড়ে 3-4 মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, মুখ দেখা দেখি থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র নঠাকুরুনই দ্রব্যময়ীকে দেখাশোনা করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু, দুটো একসঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন, একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উঁকি মেরে দু একটা কথাও বলেন। কিন্তু এবার দ্রব্যময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝেই প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার উপর, পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে দ্রব্যময়ী লেপতোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে, জ্বর যদিও এখনো যায়নি, মুখ তেঁতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও না বউ, গরু এনেছো দিদি? 2-3 বার ডাকের পর নঠাকুরুন উত্তর দিলে, কে ডাকে দিদি? ঠেলে উঠেছ? বলি, আমার গরুটা কি এনেছো মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু 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 করেই মরে শেষকালটা। জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো, গোয়ালে। খেপলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল। দ্রব্য ঠাকুরুন টেমিটা জ্বালালেন। আমড়া গাছে একটা তেরো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। দ্রব্য ঠাকুরুনের জড়তপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো বলছে, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কুতলি কুতলি। দ্রব্য ঠাকুরুন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাবু! চালাচ্ছে তো চালাচ্ছে, 1/2 ঘন্টা হয়ে গেল, একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম বাবু থাম, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি? গোয়ালে গিয়ে দ্রব্য ঠাকুরুন মুঙ্গলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুঙ্গলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন। সবাই তাকে ছেড়ে গিয়েছে, কতক স্বর্গে, কতক বা বিদেশে। তার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি, এক ঘর বড় গেরস্থ। যদি সবাই থাকতো আজ বজায়, কেউ নেই আজ। মুঙ্গলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপীনাথপুরের ভিটেতে। তাই গরুটাকে এত ভালোবাসেন। মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে দ্রব্য ঠাকুরুনের মনে হলো খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পেছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেড়ে আনলেন, 2টো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুকুজ্জিগিন্নির সঙ্গে দেখা। মুকুজ্জিগিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। দ্রব্য ঠাকুরুনের কটি নাতি চাকুরে, এই জন্য দ্রব্য ঠাকুরুনের প্রতি তার অন্তরে অন্তরে হিংসে বেশ। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আজ 2টো ভাত রাঁধবো, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা। সবই কপাল। অর্থাৎ 2 চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরে। নদীর ঘাটে যাওয়ার পথে শুধু বন আর বাগান। কোনো বাগানে বেড়া দেওয়া নেই। ঘন আশ্বাওড়া ও বন চালতে গাছের ডালপালা স্নানার্থীদের গায়ে লাগে বলে 2-1 সূচিব্যয়গ্রস্তা বিধবা পথের পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন।
ধ্রুব ঠাকুর বনের মধ্যে ঢুকে উঁকি মেরে কি দেখছেন। এমন সময় মুকুজ্জদের সেজ বউ পেছন থেকে বললে, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা একাধটা মা। একটা গাছ, এক গাছ কাঁঠাল, সব বনেশেদের জন্য কি মা তার কিছু ঘরে উঠল? নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিল খুড়িমা? কে নিয়েছে তাকে আমি চৌকি দিয়ে গিয়েছি বসে বসে। এই পাড়ার মধ্যেই চোরের ঝাড়। দেখ তোর না দেখ মোর, সব বনেশে কলিকালে কি ধর্মজ্ঞান আছে মা। চলুন খুড়িমা, ঘাটে যাই। ধ্রুব ঠাকুর বকতে বকতে ঘাটের দিকে চলেন। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরের চচ্চড়ি দিয়ে ভাত বেয়ে নিয়ে খেতে বসেছেন। এমন সময় শুনতে পেলেন বাড়ির পেছনে কাগজি লেবুর গাছটার তলায় কি খসখস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুর হাঁক দিলেন, কে রে নেবুতলায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এই আমি কনক ঠাকুমা। কেন, ওখানে কি শুনি? কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়ার শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি অকুণ্ঠ পদবিক্ষেপে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে ধ্রুব ঠাকুরের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই গিয়ে বললে, যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু। ধ্রুব ঠাকুর তেলে বেগুনে জ্বলে উঠলেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখেছে, যা গিয়ে তুলে নিয়ে আয়। যত সব চোর ছেঁচড় নিয়ে হয়েছে, তোর মার অরুচি, তা হাটে লেবু কিনতে পারিস না? এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব ঠাকুর আপন মনে বকে যেতে লাগলেন। খানিকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুরমা। কি রে, কি? আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা। নেবু দেবেন না? ধ্রুব ঠাকুর চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুরে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞাসা করলেন, তোর পরনের কাপড় কাচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দিয়ে দেখি। মেয়েটি তাই করলে। ধ্রুব ঠাকুর বললেন, অরুচি কেন? তোর মার কি ছেলেপুলে হবে নাকি? তা তো জানি না ঠাকুরমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? ধ্রুব ঠাকুর খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন। এমন সময় মুকুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বলে, ও ঠাকুমা, শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল। কি ভাই, আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গায়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে। আপনার যদি থাকে, বেশ দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন, আপনার বাড়ির পেছনের হরিরায়ের দারুণ জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচব না। আসলে দেব ঠাকুরের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলের যা কিছু যৎসামান্য জমি জমা, তা প্রায় সবই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও এই কয়লার দুর্মূল্য তার দিনে 2 পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবু গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়ো পোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গাটাকে ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু ধ্রুব ঠাকুর তাকে ডুমুর পাতা পাড়তে দেয়নি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা খানিকটা বোঝা যাবে। বৈকালের দিকে ধ্রুব ঠাকুর বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না। এক ঠাকুরুন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখে না। ধ্রুব ঠাকুর কিছু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোই বাসেন। কেউ এসে গল্প করে, এটা তার খুবই ইচ্ছে। কিন্তু ওবেলার সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছে নিজের স্বার্থে। ঠাকুরুন, একটা নেবু দেবেন? কেন রে, কেন? ওবেলার নেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা আয়, উঠে আয়, বস একটু।
বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো নেবু পাওয়া যাবে না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছা হয় না। তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণে ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে, তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু ধ্রুব ঠাকুরের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। ধ্রুব ঠাকুর আপন মনেই বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কিরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকমা, মা সাবু চড়িয়ে আমায় বললে লেবু নিয়ে আয়। বেলা গেল। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তারপর শোনো না, মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন। তারপর খোকনমণি সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়বে না, ওর মাও খেতে দেবে না। বড্ড হেজেল দাগড়া মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকুন, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করার? একালের মাও অন্যরকম, আপনাদের সেকাল গিয়েছে। আমি জানি নে ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে আবাগের বেটি? আমি একবার যাই, এবার যাই ঠাকমা, নেবু একটা। আচ্ছা যা, তা নিয়ে একটা। শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদু শাশুড়ি বড় মন্দ। এমন সময়ে বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তুততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে ধ্রুব ঠাকুরের মেজ নাতি নীরজচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিল, ও ঠাকমা। ধ্রুব ধর্ম করে উঠে দাঁড়িয়ে একগাল এসে বললে, কানু, আয় আয় ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে, বালিকাটির দিকে চেয়ে বললে, এ হরিকাকার মেয়ে কনক না? ওহ, কত বড় হয়ে গিয়েছে। ভালো আছিস কনকি? নে দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গাঁজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মেয়েটার মধ্যে আরো কি কি জিনিস রয়েছে, বড় মোটটার মধ্যে আরো কি কি জিনিস রয়েছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকরি করে। নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কি কি অপূর্ব জিনিস নিয়ে আসে না সে কি জানি। ধ্রুব ঠাকুর জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে? বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে, তাই এখনো কি সেরেছি? এমন একটা লোক নেই যে এক ঘটি জল এগিয়ে দেয়। ওই নবউ ছিল তাই এত চিঠি দিলাম, না এলো টেবু, না এলো বিন্দে, না এলে তুমি। সন্ধ্যার পর ঠাকুর খবর পেয়ে ছুটে এলেন। গ্রামের ছেলে, জন্মাতে দেখেছেন, অনেকদিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেগরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে তো কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে। কে দেখে, কে শোনে? তার উপর আবার গরু। একটা বিহিত করে যাও, যা হোক, নইলে। কানু বললে, সেসবের জন্যই তো আশা। চিঠি পেয়েছে অনেকদিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি, তাই দেরি হলো। ধ্রুব ঠাকুর বললেন, ভালো কথা। ও নবৌ, দুখানা গজা নিয়ে যাও, জল খেও। কানু এনেছে আমার জন্যে। তা ও যেমন পাগল, আমার কি দাঁত আছে যে গজা খাবো? নিয়ে যাও নবৌ। তা দাও দুখানা, নিয়ে যাই। ভালোটা মন্দটা এই পাড়াগাঁয়ে তো চোখেই দেখতে পাই না দিদি। বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা। তোমার ভাবনাটা কিসের? বিশেষ করে কানুর মতো ছেলে নেই এ গায়ে। আমি যা বলবো তা মুখের উপরেই বলবো বাপু। ফলে নবৌ দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি ঠাকুরমার পরামর্শ হলো রাত্রে কানু এক মদ্রক বেঁধে এসেছে, ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তারপর একজনকে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নবৌ শুনে খুব খুশি। অমন সব নাতি থাকতে ভাবনা কি? তীর্থ ধর্ম করবার সময় তো এই। তা যদি আজ ছেলেরা বেঁচে থাকতো। আজ প্রায় ৪৫ বছর পূর্বে
7 মাস বয়সে 9 ঠাকুরের ছেলে মারা গিয়েছে, সেই প্রথম সেই শেষ, তার আর ছেলেপুলে হয়নি। যাবার দিন দ্রব ঠাকুর প্রিয় মুঙ্গলি গরুটার ভাত দিয়ে গেলেন নবউকে। বারবার মাথার দিব্যি দিলেন মুঙ্গলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নবউ, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখনো রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা যেন নেমে যায়। আমার বড় নাতির ভাবনা কি, তার সচ্ছল অবস্থা, লুচি পরোটা জলখাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 ব্যঞ্জন রান্না। আমি বুড়ো হয়েছি, ওদের সংসারে সেকেলে মতের লোকের জায়গা হয় না আর এখন। ঘরের আড়ায় শুকনো নারকেল পাতার আঠি, পাকাঠির বোঝা জোগাড় করা ছিল। বর্ষায় উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব ঠাকুর যে সময় যা সঞ্চয় করে রাখতেন। কাশিবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না, সেসব দান করে গেলেন কতক 9 ঠাকুরকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই 1 বোঝা পাকাটি নিয়ে যা, কোন কি? ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, 9 ঠাকুর চোখের জল ফেললেন যাবার সময়। দ্রব ঠাকুর ট্রেনে কোনো রকম সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছালেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচে তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে দ্রব ঠাকুরের জন্য। অপর বিদ্যাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। দ্রব ঠাকুর নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠান হলেন। দ্রব ঠাকুর ঘণ্টাখানেকের মধ্যেই সবাই আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদী জেলার লোক। কথাবার্তার ধরন ও সুর শহুরে ও সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ দ্রব ঠাকুরের ভয় পাবারই কথা বটে। তিনি এসে দ্রব ঠাকুরের ঘরে ঢুকে বললেন, আপনার রান্না বান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে। আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য রাখলুম কি না? দ্রব ঠাকুর ভয়ে ভয়ে বললেন, ও। প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব ঠাকুর ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব ঠাকুরের বললেন এই কথায় বয়ের উচ্চারণ যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ। প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে এইসব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব সংকুচিত। বললেনের উচ্চারণ বললেন, ওয়ের উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি, লোমবস্ত্র বার করে পড়ুন, একটু কিছু মুখে দিতে হবে তো। লোমবস্ত্র কি জিনিস? পাড়াগাঁয়ের মানুষ দ্রব ঠাকুর কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় দ্রব্য তা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই, লোমবস্ত্র নেই। আপনি জব করেন কি করে? এই সাদা থানখারা পরেই জব করি, আর কোথায় কি পাবো? বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে। অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব ঠাকুরের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। কি মুশকিলই পড়া গেল। না, কাশির লোক ঘুমোয় কখন? কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থলে চলে গেল। তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। দ্রব ঠাকুরের চেয়ে তার বয়স 2-5 বছর কম হবে। মাথার চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব ঠাকুর এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলবেলা বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা। এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসীর চারপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুড়লেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কী সব কথা বলে যাচ্ছেন। দ্রব ঠাকুর অতশত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব ঠাকুর জিজ্ঞেস করলেন, উনি কেডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ 2 ঠাকুরের নাম বুঝি। নীরজা বিস্ময়ে দ্রব ঠাকুরের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শোনেননি? না। কে তিনি? কই, না, এখানে আছেন? নীরজা আর কোনো কথা বললেন না।
এমন বর্বরের সঙ্গেও তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণের নাম পর্যন্ত জানে না। দেবু ঠাকুরের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক, অজ পল্লীগ্রাম ছেড়ে জীবনে কখনো কোথাও যাননি, গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেননি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামে কোনো ঠাকুরের কথা কই, কেউ তো তাকে কখনো বলেনি। দেবু ঠাকুর ভয়ে ভয়ে থাকেন, তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাওরান। দিন কয়েক যেতে না যেতেই দেবু ঠাকুর বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্মবাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে, তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বক বক বুকনি দেবে, আর কি সব জিজ্ঞেস করবে, কর্মফল কি, পুনর্জন্ম কি, হেন তেন। আরে রাস্তাঘাটে বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দেবু ঠাকুরের। কিন্তু তিনি কি করবেন? কাশির রাস্তা চেনেন না, একাও বাসায় ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা, অনেক ছেলে মেয়ের ভিড় হয়েছে সেখানে। নিরজাত সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া, চারিপাশে ভক্তের দল গেল মিশে তাকে নিয়ে। দেবু ঠাকুর শুনতে লাগলেন সেই কেউ জিজ্ঞাসা করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি? নীরজা জিজ্ঞাসা করলেন, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন? দেবু ঠাকুর শুনে মনে মনে হেসে আর বাঁচেন না। সর্বদা সাধু সন্ন্যাসী নিয়ে আছো, এখানে প্রণাম, ওখানে ধন্না, 2 ঘন্টা করে নাক টেপো, কান টেপো, এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে, গঙ্গার জলে ডুবে মরো গিয়ে, ঢং দেখে আর বাঁচি নে, মরণ আর কি। তারপরই সবাই চলে গেলে নীরজা সেই যে সেখানে চোখ বুজে ধ্যান নাকি যোগে বসলো, আর ওঠে না। দেবু ঠাকুর কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদম নেই, সে কথা এতক্ষণ মনে ছিল না। এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে? রাত্রে একটু মোহনভোগ খাওয়া, তাও আজ ধর্মের ভিড়ে বুঝিবা হয় না। বসে বসে দেবু ঠাকুর বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে মেয়েরা সব প্রায় চলে গিয়েছে। এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে, তাদের দলই যাচ্ছে আসছে। কি জানি, ওদের কথা তিনি কিছুই বুঝতে পারেন না, বলতেও পারেন না। আজ মাস 3 গ্রাম থেকে এসেছেন। বেশ শীত পড়ে গিয়েছে কাশিতে। মঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল মনে পড়ছে। শীতের রাতে হয়তো কষ্ট পাচ্ছে। তিনি গোয়ালে আগুন করে রাখতেন তার গাছটাতে, যাতে মঙ্গলির কষ্ট না হয়। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়, কে জানে। এক গাছ ডুমুর কারা খাচ্ছে? কম ডুমুর হয় গাছটাতে? আহা, নবৌ কি মঙ্গলিকে অত যত্ন করছে তার মতো? তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না, চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবৌয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নবৌ লিখেছে মঙ্গলি ভালো আছে, শিগগির বাছুর হবে, তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালে নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখা হয় সেজন্যে। নীরজা দীর্ঘশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই, সত্যি কি পবিত্র স্থান না? ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যাই, রাধি খাই। দেবু ঠাকুর মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে, কে মাথার দিব্যি দিয়েছে রাঁধতে খেতে? নীরজা বললেন, করন্যাসটা অভ্যেস করছি কিনা, প্রায় হয়েও এলো। ধ্রুবময়ী নীরব। মাগিটা পাগল নাকি? কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর বাজলো। বাবা এখন বাসায় এবার চলো দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে? নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করি, শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতা টিতা ওসব তিনি বোঝেন না। সুবচনীর ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা,
এসব শোনা তার অভ্যেস আছে, বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড একবর্ণ যদি তিনি বোঝেন। আর মাগি চোখ উল্টে কান্না কান্না মুখের ভাব করে পড়বার ভঙ্গিই বা কী? যোগ ঠাকুর না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে। এমন বিপদেও মানুষ পড়ে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা হা কি চমৎকার। দেব ঠাকুরুন বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে যে বাঁচি। সকালে উঠে নীরজা বললে, আজ আমার গুরু আসবেন, দিদি দুখানা লুচি ভেজে দিও আমার ঘরে বসে। বেলা 2টোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটলো সারাদিন। 3 সের দুধ মেরে 1 সের হলো, ঘরে রাবড়ি মালাই তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কী সব ক্রিয়া শিখতে, আসন না মাথামুন্ডু তাই শিখতে। যত বা এ বকে তত ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি। রাত 9টার পর ধ্রুব ঠাকুরকে ডাক দিলেন। বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুরের, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে আর ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? দ্রব্যময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ তুলে বললে, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন? তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচ আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, পয়সা পাই কোথায়? দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম। নীরজার আগে সুরে বললে, শরীর আগে না পরকাল আগে? দেব ঠাকুর চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা আমার কথার উত্তর দাও, চুপ করে থাকলে তো হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি? কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলছেন। আহ কি বিপদ! মাগির সবসময় কি আবল তাবল বুকনি? মুখে বললেন, আমি তো কিছু বুঝি নে, আপনারা যা বলেন। তবে এবার কিছু হবে না। নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে। হাতে টাকা না থাকলেই তবু দুজনই নাছর বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে। গুরু দীক্ষা না নিলে যে সবই মাটি। আজ আছো কাল নেই। পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি, পরকালেও তিনি। ধ্রুব ঠাকুর মনে মনে বললেন, মরণ মাগির। তবে স্বামী কোথায় যাবে? মেয়েদের ঢং দেখো না। যাই হোক, বহু বহু তর্ক করেও ঠাকুরকে দ্রব্য করা গেল না। নাম দ্রব্যময়ী হলে কি হবে? ভেতরে ভেতরে বেজায় শক্ত। নীরজা অবশ্যই তার জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যুপথ যাত্রিনীর ভালো করার কথাই চেষ্টা করেছিল। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদাব পান না করে তিনি দাঁতে তৃণ কাটেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তার কাছে। পুরনো 1 ছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে এসে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দেব ঠাকুর জিজ্ঞেস করলেন, অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি। তোমার নিজের হার? ও আমার বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি বেচে দিলে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য। কে কার স্বামী, কে কার স্ত্রী, সবই ভগবানের মায়া। মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। তা তো বটে। এ মাগির মুখে সবসময় বড় বড় কথা, দিগে যা তোর সব কিছু গুরুর পাদপদ্মে বিলিয়ে তার কি? বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হাতছড়া দিয়েছিল, তা কোনো মেয়ে মানুষ এভাবে গুছিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই কথাটিই বারবার তার মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? ফুলশয্যার রাত। হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কুঞ্চি করিয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন।
এতদিনে গাছটা বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে, কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কোনকি এসে লেবু তুলছে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশা পেরে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব্য ঠাকুর চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে। মাগি এত রাত্রে করে কি? হুসহুস করে অত জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে কেন? ঘুমের মধ্যে মুখ চাপা লাগলো নাকি? দ্রব্য ঠাকুর বললেন, শুনছো? ওগো, কি হয়েছে ওগো? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি, ও শব্দ কিসের? কুম্ভকের রেচক পূরক অভ্যাস করছি। অনেক রাত ভিন্ন হয় না কিনা, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, মাগি তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। দ্রব্য ঠাকুর বললেন, যাকগে, ঘুমের মধ্যে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমাইনি এখনো। ঘুমুলে যোগের ক্রিয়া হয় না। জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো, তবে পরকালের কাজ করব কখন? তা বেশ বেশ। দিদি ঘুমুলেন না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি না, পাবও না। দেহ কি জন্যে দিদি? ঘুমবার জন্য নয়, আরামের জন্য নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্য। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব্য ঠাকুরের পিত্তি চলে গেল। কিনগে যা দিন মাগি, যদি তোর পয়সা থাকে, রাত্রিরে একটু ঘুমুতে দে অন্তত। শীতকাল এসে গেল। কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। দ্রব্য ঠাকুর তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? সত্যের মা রয়েছেন, সেই তো সবচেয়ে ভালো। ও মাগি পাগল। পাগল? সে কি? না বাবু, বেজায় ধর্মিষ্টি। অত ধর্মিষ্টি আমার পোষাবে না, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে, ঠাকুমার যেমন কাণ্ড। বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশিবাস করতে এলে, না হয় তুমিও হও একটু ধর্মিষ্টি। হ্যাঁ, উনি ওই রকমই বটে। সত্য বলছিল, মা কিছুতেই দেশে যেয়ে থাকতে চান না। এই গত বসেকে সত্যের ছোট ভাই বিয়ে হয়ে গেল, ওর ছোট ছেলে। ওকে কত চিঠিপত্র, কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন, যে মায়া একবার কাটিয়েছেন তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। দ্রব্য ঠাকুর অবাক হয়ে বললেন, বলিস কি রে কানু, সত্যি? মিথ্যে বলছি তোমার কাছে ঠাকমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি। আচ্ছা, তুমি অত নাস্তিক কেন ঠাকমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না। চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাফ লেগে মরে যাবো যে এখানে থাকলে। আবার ওই সব নাস্তিকের মতো কথাবার্তা। ঠাকমা, তুমি কি? শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম। দেশের খবর নেই অনেক দিনে। ঠাকুরের চিঠি আগে আগে আসতো। গত 3-4 মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না কেউ। বাড়িটা, গাছটা, পালাটা। দিদি এখনো ওইসবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু নয়, একমাত্র তিনিই সত্য। বলে নীরজা চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। দ্রব্য ঠাকুর তাড়াতাড়ি বলে উঠলেন, এই যা দাঁড়াও, কড়ার দুধটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল? না, বেড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বাঁদর। অমন গামছাখানা সেদিন। দিদি আজ আমার সঙ্গে চলুন, কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক, শোনবার জিনিস। কাশীতে এলে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাচর বান্দা। অবশেষে নিয়ে গেলেন দ্রব্য ঠাকুরকে। কেদারঘাটের আগেও 2-3 বার দ্রব্য গিয়েছেন সত্যের মার সঙ্গেই। ওপরের রানার চওড়া চাতালের একপাশে ফর্সা রোগামতো কতক ঠাকুর কত কথা শুরু করেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্যের মা জিজ্ঞেস করলেন, দিদি প্রণামী কিছু এনেছেন তো? তা তো বললে না, আনিনি। 8 আনার কম দেয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেবো এখন। আমার 8 আনা না দিয়ে 4 আনা দাও বরং। নাতিরা ক টাকা বা পাঠায়? এখানে যা দেবেন দিদি, পরকালের জন্য তোরা রইল। বর্ষার গঙ্গায় জল নেমেছে। কেদারঘাটের সামনের নদীতে কাদের বড় একটা বজরা ভেসে চলেছে। 2-3 খানা পানশিতে সুসজ্জিত নরনারী নদী ভ্রমণে বার হয়েছে।
রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কতক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন। কাশী সকল তীর্থের সার, মৃত্যুর সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ। দ্রবু ঠাকুরের মন অজ্ঞানে অনেক দূরে চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে। বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। 3টে আম গাছ আছে, আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, 12 ভূতে লুটে খাচ্ছে। রাত্রি নামলো। নীরজা বলল, চলুন দিদি। দেবঠাকুর লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা মাগি ফোঁস করে কেঁদেছে আর কেবল বলেছে আহা হা হা। যদি এ মাগির সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা আবার নয়, কানু শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথা বলে না। কাশীখণ্ড শুনে তাহলে আজ খুব ভালো লেগেছে বোধহয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? এক গাছ কাঁঠাল দেশে, খয়ের খাগির কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনও আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো 2টো একটা গাছ, আমার 3টে বড় বাগান, কলমের বোম্বাই, মালদার ফজলি, মায়ের ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশীবাস করার সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর থাকবো না। গানে বলে কে বা কার, কে কার, কে আপন। এই মরেছে, মাগি আবার শুরু করেছে। কাল শয্যা পড়ে মোহতন্দা ঘুরে দেখে পরস্পরে অসার আসন স্বপন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে ফিরে আসার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। কালো শয্যা পড়ে মোহতন্দ্রা ঘোরে, কালো শয্যা পড়ে মোহতন্দ্রা ঘোরে, দেখে পরস্পরে অসার আশার স্বপন। এই গানের লাইন। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আসার স্বপন অনেক দেখলুম, এইবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। নীরজা ওর উদ্দেশ্যে প্রণাম করলেন। দেবঠাকুর মুখে বললেন, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশীবাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত দূরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। দেবঠাকুর মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, মাগির কথায় আবার ধরন শোনো না। বাটপাড়ার ভট্টাচার্যি এসছেন। মুখে বললেন, মুংলি বলে আমার একটা গাই গরু ছিল, বড্ড ন্যাওটা, যেখানে যাব সেখানে যাবে, আর তা আমার হাতে না খেলে তার পেট ভরতো না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে দিতাম তুলি, আর আবার ওইসব কথা আপনার মুখে? জড়ভরতের কথা জানেন তো? অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, সব মিথ্যে, সব মিথ্যে। দেবঠাকুর কোনো কথা বললেন না। তার উপর একই কথা, ভাল লাগে না। মাগি যেন কি বলে কি করে। মাগি এমন পাষাণ যে ছোট ছেলের বিয়েতে বাড়ি গেল না। মুখ দেখতে আছে ওর। সারা রাত্রি স্বপ্নের ঘোরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালাঘরের ছাঁচতলায় ম্লান মুখে ছলছল চোখে তার মুংলি দাঁড়িয়ে রয়েছে। নবউ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুংলি, তেমন দুধ তো আর দিতে পারে না। মুংলিকে তিনি মায়ের পেটে থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতো পুষেছিলেন, তিনি নেই। কেউ কে দেখে। কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে। মুখুজ্জেগিনী বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে, তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে। কানু বা বিন্দু দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে খুঁটি না দিলে? কনক বলছে, ও ঠাকমা, একটা নেবু দেবা, আবার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হবিষ্যান্ন চড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গালবাদ্য সহকারে শিব পূজা করছেন।
দেবু ঠাকুরের একটু বেলা হয়েছে আজ উঠতে, মনও খুব ভার। তার আপনার জন পড়ে রইল, তার মুংলি, তার খয়েরখাগি গাছটা, তার ডুমুর গাছ, আর তিনি কোথায়? আর ওই মাগির জ্বালায় নীরজার গালবাদ্য থামল। দেবু ঠাকুরকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি, গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা। সেও আমার মতো কাশিবাস করছে, বাঙালি টোলায় থাকে। বললে গুরুদেব আসছেন সামনের সোমবার, হরিদ্বার থেকে ফেরবার পথে আমার এখানে পায়ে ধুলো দিয়ে তবে যাবেন। সইও একই গুরুর কাছে মন্ত্র নিয়েছেন কিনা। আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদপদ্ম আশ্রয় করেই বেঁচে আছি। এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়বো না। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না। ভবসাগর পার হতে হলে গুরুর চরণরূপ ভেলা চাই আগে, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। দেবু ঠাকুর বললেন, তা ঠিক, তা ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির। দেবু ঠাকুর নাতির কাছে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশিবাসে কাজ নেই। বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ও মাগির কাছে আর 2 মাস থাকলে আমি পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশীতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে দেবু ঠাকুর দেশের স্টেশনে তার বোচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ঠাকুর শুনে ছুটে এলেন, ও দিদি, দিদি। হ্যাঁ নবু, আবার মুংলি ভালো আছে তো? ভালো নেই দিদি, ওঠে না, খায় না, তোমার যাওয়ার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলছে ভাই, তুমি কি বলবে? তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুক বাবা বিশ্বনাথ। মুংলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে ঠাকুর দড়া ধরে মুংলিকে নিয়ে এলেন। সত্যিই তার সে চেহারা নেই। সব কাজ ফেলে দ্রব্য ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুংলির চোখে জল পড়ে, তারও চোখে জল পড়ে। ঠাকুর বললেন, 8 জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, 8 জন্মের মায়ার বাঁধন রক্ষে করো নবৌ। তুমিও বড় বড় কথা বলতে শুরু করলে নাকি সেই মাগির মতো? মুংলি এ জন্মেই আমার মেয়ে, 8 জন্ম টন্ম ছেড়ে দাও। কে মাগি, কার কথা বলছো? সে বলবো এখন সব। হাত ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাহ বাহ। কানু হেসে বললে, না, ঠাকমাকে নিয়ে আর পারা গেল না। এমন নাস্তিক, কাশী প্রাপ্তি অদিষ্টে থাকলে তো। তুই ভাই বল, নবৌ বলো, আমার এই ভিটেতেই যেন তোমাদের কোলে শুয়ে সকলের কাছে বিদেয় নিয়ে যেতে পারি। কাশী প্রাপ্তির দরকার নেই, এই ভিটেই আমার কাছে গয়া কাশী। তিনি উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসীতলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দেবু ঠাকুর চোখের জল মুছলেন। বেলা যায় যায়, আষাঢ়ান্ত সুদীর্ঘ দিনবানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার একটা উগ্র কটু গন্ধ। দেবু ঠাকুরের মন শান্তিতে, আনন্দে, উৎসাহে পরিপূর্ণ হয়ে গেল। 11 বছরের নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন, এখন তার বয়স 3-26। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এছেন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের মনে ছিল। গল্পটা একটু বড়, কিন্তু অসম্ভব মায়াবী গল্প, অসম্ভব জীবনবাদী গল্প, এবং গল্প তো নয়, যেন জীবনের সত্য কথন। এত বড় গল্পটা পড়তে গিয়ে তাড়াহুড়োয় আমার ভুলের সংখ্যা বেড়েছে, কিন্তু গল্পের এমনই মায়াবী আকর্ষণ, বিভূতিভূষণের ভাষার এমনই জাদু যে আমার ভুল এখানে তুচ্ছ হয়ে যাবে। গল্পটা মন দিয়ে শুনলে, সম্পূর্ণ গল্পটা শুনলে আপনাদেরও মন প্রাণ ভরে উঠবে, এ আমার বিশ্বাস।